এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা তোমাদের শোনাবো সেটা দেবভূমি হিমাচল প্রদেশের একটা ছোট্ট এরিয়াটার নাম হচ্ছে কোটখাই। কোটখাই সিমলা জেলাতেই অবস্থিত। সিমলা শহর থেকে 56 কিলোমিটার দূরে পাহাড়ি এই টাউন, নাম হচ্ছে কোটখাই। এই এলাকাটাতে বিভিন্ন ধনী ব্যবসাদারদের বাড়ি, আপেল ব্যবসায়ী। সেই সঙ্গে এখানেই রয়েছে আরও একটা ছোট্ট এরিয়া যেখানে বিভিন্ন চাষিরা থাকেন। চাষি বলতে যারা আপেল চাষি, এই ধনী আপেল ব্যবসায়ীদেরকে যারা আপেল বিক্রি করে বা যাদের আপেল গাছের দেখাশোনা করে, এই ধরনের কৃষক ফ্যামিলিও থাকে এই কোটখাইয়ের আরও একটা অংশে। দুই ধরনের লোকজন থাকে, খুব বড় লোক বা নিম্ন মধ্যবিত্ত কৃষক ফ্যামিলিরা। কেশব রাম নামের একজন ওই আপেল চাষি, বয়স 56 বছর, স্ত্রীর নাম কৃষ্ণা, তার ফ্যামিলিটা থাকতো। ফ্যামিলিতে তার বড় মেয়েদের বিয়ে হয়ে গেছিল। ছোট মেয়ে নাম হচ্ছে গুড়িয়া। এটা কিন্তু একটা কাল্পনিক নাম, তার আসল নামটা মিডিয়াতে বলা বারণ রয়েছে। গুড়িয়ার বয়স 16 বছর। সেই সময় সে ছিল ক্লাস 10-এর ছাত্রী। স্থানীয় একটা স্কুলে সে পড়াশোনা করে। বাড়ি থেকে তার স্কুলের দূরত্ব 1 ঘন্টা 15 মিনিট। জঙ্গলের ভেতর দিয়ে চলে যাচ্ছে পায়ে হাঁটা একটা রাস্তা। প্রত্যেক দিন সে নিজের ছোট ভাইকে সঙ্গে করে স্কুলে যায়, স্কুল থেকে ফেরে। 4 জুলাই 2017 গুড়িয়ার স্কুলের স্পোর্টস ডে। গুড়িয়া রেডি হয়ে সকালবেলায় ভাইয়ের সাথে স্কুলে বেরিয়ে যায় যেমন সে প্রত্যেক দিন যেত। গুড়িয়া আর গুড়িয়ার ভাই যে রাস্তা দিয়ে প্রত্যেক দিন স্কুলে যেত বা ফিরে আসতো, সেই জঙ্গলটাকে হালাইলা ফরেস্ট বলে সবাই জানে। ঘটনার দিন গুড়িয়ার স্কুলে স্পোর্টসের যখন প্রোগ্রাম হয়ে গেছিল, গুড়িয়ার বাড়ি ফেরার সময় কিন্তু গুড়িয়ার ভাইয়ের তখনও সব খেলা কমপ্লিট হয়নি। সেই জন্য গুড়িয়ার ভাই স্কুলেই থেকে গেছিল। গুড়িয়া ভাইকে স্কুলে রেখে দিয়ে একা হাঁটা পথে বেরিয়ে এসেছিল। বিকেল হয়ে যায়, গুড়িয়ার ভাই বাড়ি ফিরে এসেছিল। গুড়িয়া কিন্তু বাড়ি ফেরেনি। বাড়ির লোকজন বাড়ির আশেপাশে খুঁজতে শুরু করে গুড়িয়াকে। প্রচুর খোঁজাখুঁজি হয় গুড়িয়াকে, কোথাও গুড়িয়াকে পাওয়া যায়নি। পুলিশ স্টেশনে গিয়ে গুড়িয়ার মিসিং কমপ্লেন করা হয়। বাড়ির লোকজন সঙ্গে পাড়া প্রতিবেশী, মামা বাড়ির লোকজন সবাই গিয়ে পুলিশ স্টেশনে কমপ্লেনটা জানিয়ে আসে। সারা রাত ধরে চলে গুড়িয়াকে খোঁজাখুঁজি। পুলিশের মতো খুঁজছিল, অন্যদিকে বাড়ির লোকজন, গ্রামের লোকজন সবাই কিন্তু আলাদাভাবে খুঁজছিল। 2.5 দিন পরে সন্ধেবেলায় টর্চ জ্বালিয়ে দেখে একটা গর্তের মধ্যে থেকে গুড়িয়ার মামা গুড়িয়ার দেহ উদ্ধার করেছিল। গুড়িয়ার দেহতে বিশেষ জামা কাপড় ছিল না, ঘাড়ে ছিল কামড়ানোর দাগ, মানুষের কামড়ানোর দাগ। গুড়িয়ার বডিটা ফরেন্সিক ল্যাবে টেস্টের জন্য পাঠানো হয়। টেস্টের পরে যেটা জানা গেছিল, গুড়িয়ার সাথে একাধিক মানুষজনেরা দুষ্কর্ম করেছে। এবার একটা এসআইটি টিম গঠন করা হয়। যত তাড়াতাড়ি সম্ভব গুড়িয়ার সাথে যে এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ধরে বের করতে হবে। ওই এরিয়া, তার আশেপাশের সমস্ত এরিয়া, সিমলা শহরের সব জায়গায় প্রোটেস্ট শুরু হয়। তাড়াতাড়ি অপরাধীকে খুঁজে বের করতে হবে। এসআইটি টিমের যে হেড, তার নাম জহুর আহমদ জৈদি, একজন আইপিএস অফিসার, 94 ব্যাচের অফিসার ছিলেন তিনি। জুলাই 12 তারিখ 2017 সাল সিএম অফিস থেকে একটা পোস্ট করা হয়েছিল। 4টে ছেলের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে একটা পোস্ট করা হয়েছিল যে গুড়িয়ার সাথে যে 4 জন এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। আশেপাশের লোকজনেরা যারা প্রোটেস্ট করছিল তারা খুশি হয়, সবাই কিন্তু আনন্দ করতে শুরু করে। সব জায়গায় ওই যে পোস্ট সেটা শেয়ার করতে শুরু করে, অনেকে স্ক্রিনশটও নেয়। হঠাৎ করে পোস্টটা 13 জুলাইয়ে ডিলিট হয়ে যায়। আর সেখানে বলা হয় যে 4 জনের ফটো আগে দেওয়া হয়েছিল তারা কিন্তু আসলে অভিযুক্ত নয়। একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য ভুল করে ওই পোস্টটা হয়ে গেছিল। এখন আমরা অন্য অভিযুক্তদের ধরে ফেলেছি যারা কিন্তু সত্যি সত্যি ওই ঘটনার অভিযুক্ত।
যারা ধরা পড়েছিল তাদের নাম আশিস চৌহান, রাজেন্দ্র সিং বা রাজু, সুভাষ সিং বিস্ট, দীপক লোকভঙ্গ আর সুরজ সিং। আশেপাশের লোকজনেরা এই সবার ফটো যখন দেখেছিল তাদের বিশ্বাস হয়নি। তার কারণটা হচ্ছে গুড়িয়ার সাথে ওই ঘটনা একটা জঙ্গল এরিয়াতে হয়েছিল। ওই জঙ্গলটা সাধারণত ওই এরিয়ার লোকজনেরাই পায়ে হেঁটে চলার পথ হিসেবে ব্যবহার করে। বাইরের লোকজন সেখানে আসে না, হাঁটে না, রাস্তাটার ব্যাপারে হয়তো জানেও না। যে কজনকে পুলিশ অ্যারেস্ট করেছিল তাদের কাউকেই দেখে এলাকার লোকজন চিনতে পারেনি। দেখে মনে হচ্ছিল যে এরা এই এরিয়ার মানুষ নয়। তারা হঠাৎ করে গুড়িয়ার সাথে অকারণ ওখানে এলোই বা কেন, আর ওই ঘটনা ঘটালো কেন, লোকজনের বিশ্বাস হচ্ছিল না। কিন্তু পুলিশের এসআইটি টিম বলছিল এরাই হচ্ছে ওই ঘটনার মূল অভিযুক্ত। এরা সবাই মিলে গুড়িয়ার সাথে ওই ঘটনা ঘটিয়েছে। 18 জুলাই 2017 সুরজ সিং যারা ধরা পড়েছিল তাদের মধ্যেই একজন, বয়স 29 বছর, নেপালের একজন গরিব মজদুর। সে এসেছিল হিমাচলে শ্রমিকের কাজ করতে, টাকা রোজগার করে নিজের ফ্যামিলিতে পাঠাতে। কিন্তু হঠাৎ করেই পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়েছিল। সে কোর্টে চিৎকার করে বলতে থাকে, আমার পাওয়ারও নেই, তাই জন্য আমার কোনো লয়ারও নেই, আমি একা, আমি একটা কথাই বলতে পারি যে আমি এই অপরাধ করিনি, আমি একজন লেবার, এখানে কাজ করতে এসেছি, পুলিশ অকারণ আমাকে অ্যারেস্ট করেছে। জুলাই 19 সুরজ পুলিশ কাস্টাডিতে। পুলিশ এতখানি টর্চার করেছিল যে সে মারা গেছিল। তার স্ত্রীকে খবরটা জানানো হয়। স্ত্রী এবার পুলিশের বিরুদ্ধে কেস করেছিল, কারণ তার হাজব্যান্ড কাজ করতে গেছিল। এই ধরনের ঘটনা সে ঘটাতে যায়নি। সুরজের এরিয়ার সমস্ত লোকজন, যেটা সুরজ যেখানকার মানুষ, সেখানের লোকজনরা বলে সুরজ এমন ধরনের কাজ করতেই পারে না, পুলিশ মিথ্যে অভিযোগ দিয়েছে। ওই যে এসআইটি টিম, তার যে হেড ছিলেন আইজি জহুর আহমদ জৈদি, তার উপরে সব জনতা রেগে যায়। তাকে ওই পোস্ট থেকে সরিয়ে আইপিএস সৌম্যাকে দেওয়া হয়। তিনি যখন পুরো ব্যাপারটাকে দেখেছিলেন তার মনে হয়েছিল সত্যি সত্যি এই ব্যাপারটাতে যেটা হয়েছে সুরজের সাথে সেটা একদম অবিচার। সুরজ এই ব্যাপারটার সাথে কোথাও জড়িত নয়। মিথ্যা করে, ভুল করে মেডেল পাওয়ার চেষ্টায়, নাম করার আশায়, প্রমোশনের লোভে একটা এসআইটি টিম যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তদেরকে ধরতে চাইছিল। যখন তারা আসল অভিযুক্তদেরকে পায়নি তখন তারা অন্যজনদেরকে বলপূর্বক অ্যারেস্ট করে নিয়েছিল। তারপরে টর্চার করেছিল যাতে তারা দোষ স্বীকার করে। যখন দোষ স্বীকার করেনি, কিন্তু এতটা টর্চার হয়েছিল যে সে মারা গেছিল। জনতা পুরো ব্যাপারটা বুঝে যায়, আবারও প্রোটেস্ট শুরু হয়। শুধু প্রোটেস্ট নয়, পুলিশ স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া হয়, সব পুড়ে ছাই হয়। কোনো মানুষজন মারা যায়নি, ততটা ক্ষতি না হলেও গুড়িয়ার যে কেস ফাইল, গুড়িয়ার জামা কাপড় সব পুড়ে যায়। এবার আরও একটা প্রশ্ন সামনে এসে দাঁড়ায়, আগুনটা লাগালো কে? কি ছিল তার আসল উদ্দেশ্য? সত্যি সত্যি প্রোটেস্টের জন্য আগুন লাগানো হয়েছিল, নাকি গুড়িয়ার ফাইলটা, গুড়িয়া সেই সময় যে জামা কাপড়গুলো পড়েছিল সেগুলোকে পুড়িয়ে ফেলার জন্য আগুনটা লাগানো হয়েছিল? এবার কেসটা যায় সিবিআই এর হাতে। পুলিশ যেহেতু কিছু করতে পারছিল না, এবার যা করণীয় সেটা সিবিআইকে করতে বলা হয়। 40 জনের সিবিআই এর টিম তদন্ত শুরু করে। এইমস দিল্লিতে সুরজের পোস্টমর্টম হয়। পোস্টমর্টমে জানা যায় যে অতিরিক্ত মারধরের ফলে, অনেক শরীরের ভেতরে রক্তক্ষরণের ফলে সুরজ মারা গেছে। 29 আগস্ট 2017 গুড়িয়ার সাথে যে অপরাধ করেছে সেই অপরাধীকে খুঁজতে খুঁজতে পুলিশ টিমের যে আইজি জহুর আহমদ জৈদি, যার নেতৃত্বে অকারণ নির্দোষ সুরজকে মেরে ফেলা হয়েছিল, সেই জৈদি আর তার টিম 8 জনের টিমকে অ্যারেস্ট করেছিল। বিভিন্ন অফিসার, বিভিন্ন কনস্টেবলরা ছিলেন ওই এসআইটি টিমের মধ্যে। পুলিশের এসআইটি টিম যখন তদন্ত করছিল
1000 জনের জিজ্ঞাসাবাদ হয়েছিল। তার মধ্যে শর্ট লিস্ট করে 250 জনের ডিএনএ টেস্ট করা হয়। তার মধ্যেও কিন্তু 5 জনকে আবারও শর্ট লিস্ট করা হয়েছিল। সেই 5 জন মানুষের নাম যাদেরকে শর্ট লিস্ট করে পুলিশ রেডি করে রেখেছিল, যাদের মধ্যে সুরজ ছিল একজন, যে অলরেডি মারা গেছে। বাকিদের ডিএনএ টেস্ট হয়, সিবিআই টিম জানিয়ে দেয় যাদেরকে ধরা হয়েছিল বেকার ধরা হয়েছিল। সুরজ যে মারা গেছিল সেটারও কোনো কারণ নেই, সবাইকে ছেড়ে দেওয়া হয়। আবারও ভালোভাবে তদন্ত শুরু হয়, কারণ এই পর্যন্ত যে তদন্ত হচ্ছিল সেটার কোনো মানে ছিল না। এবার সিবিআই টিম ঘটনাস্থলে যায়, যেখান থেকে একটা দেশি মদের বোতল পাওয়া যায়। সেই বোতলে ছিল স্যালাইভা বা লালা লেগে। সেই লালার সাথে গুড়িয়ার ঘাড়ে একটা মানুষের কামড়ানোর দাগ ছিল, আগেই বলেছি। সেই কামড়ানোর দাগে যে লালা, সেই দুটোর স্যাম্পল নিয়ে টেস্ট করলে দুটো কিন্তু মিলে গেছিল। এবার ওই এরিয়াতে কে কে দেশি মদ খায়, মানে গরিব বর্গের লোক, গরিব বর্গের বিভিন্ন লোকজনের স্যাম্পল নিয়ে টেস্ট করে মিলিয়ে দেখা শুরু হয়ে যায়। ওই এরিয়ারই একজন ভেড়া, ছাগল ইত্যাদি চড়িয়ে বেড়ায়, নাম অনিল কুমার বা নীলু। সাধারণ একজন উড কাটার, কাঠ কাটে, পশু চড়ায়। তাকে অ্যারেস্ট করেছিল পুলিশ টিম। অ্যারেস্ট করার কারণটা বলি। যখন সবার ডিএনএ টেস্ট করে দেখা হচ্ছিল, তখন আশ্চর্যজনকভাবে দেখা গেছিল যে নীলু নিজের বাড়িতে নেই। নীলু কিন্তু সবসময় নিজের বাড়িতে থাকতো। হঠাৎ করে নীলু সেই সময় থেকেই উধাও হয়েছে, কি ব্যাপার? নীলুকে খুঁজছিল পুলিশ, কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছিল না। এবার আরও একটা টেস্ট হয়, যেটা যদি অপরাধী না থাকে, হয়তো যার ডিএনএ রিপোর্ট আমাদের দরকার কিন্তু সে নেই, সেক্ষেত্রে লিনিয়ার স্যাম্পলিং বলে একটা টেস্ট হয়, যেটা বাড়ির অন্যান্য রক্তের সম্পর্কের মানুষজনের স্যাম্পল নিয়ে টেস্ট করে দেখলে অনেকটাই বোঝা যায়। এক্ষেত্রেও নীলু বা অনিলের যে ছোট ভাই, তার ডিএনএ স্যাম্পল কালেক্ট করে মিলিয়ে দেখা হয়েছিল সেই ঘাড়ে আর মদের বোতলে পাওয়া যাওয়া সালাইভার যে টেস্ট রিপোর্ট তার সাথে। সেটা মিলে যাওয়াতে বোঝা গেছিল যে সত্যি সত্যি সেই নীলু যে অভিযুক্ত, নীলুকে খোঁজা হচ্ছিল। নীলুর ব্যাপারে নানা রকম ইনফরমেশন কালেক্ট করা হচ্ছিল। হঠাৎ করেই স্থানীয় একটা বাড়িতে নীলু কোনো টেলিফোন বুথ থেকে কল করেছিল যে তার কাজের দরকার। পুলিশ কিন্তু সব ফোন কলগুলো ট্র্যাক করছিল, যারা যারা দেশি মদ খায় বা ওই দোকানের সাথে কানেক্টেড। তারা নীলুর খোঁজ পেয়েছিল। নীলুকে 13 এপ্রিল 2018-তে পুলিশ অ্যারেস্ট করেছিল। নীলুর ওপরে কেস চলছিল, একটা নাবালিকা মেয়েকে রেপ আর মার্ডার করার একটা কেস। 18 জুন 2021 অভিযুক্ত নীলুকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এবার অন্যদিকে 2 জানুয়ারি 2025 সেই যে পুলিশদের টিম, এসআইটি টিম, যারা ভুলভাল অভিযুক্তদেরকে ধরে অ্যারেস্ট করেছিল, মারধর করে সুরজকে মেরেও ফেলেছিল, সেই পুরো টিমটাকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। জানুয়ারি 2 তারিখে তাদেরকে এই দণ্ডটা দেওয়া হয়েছিল, সঙ্গে 1 লাখ টাকার ফাইনও করা হয়েছিল। ডিসেম্বর 2025-এ হাইকোর্ট থেকে সববার প্রত্যেকটা পুলিশ কর্মীর বেল হয়ে গেছিল। এবার ফিরি সেই নীলুর কথায়। নীলু অভিযুক্ত, নীলুর আজীবন কারাদণ্ডের শাস্তি। কিন্তু গুড়িয়ার যে লোকজনরা, গুড়িয়ার যে বাবা, গুড়িয়ার যে আত্মীয়রা, গুড়িয়ার যে প্রতিবেশীরা, তারা সবাই বলছে যে শুধু নীলু একা, তার পক্ষে এই ব্যাপারটা সম্ভব নয়। আর প্রথমে যখন পোস্টমর্টম রিপোর্ট এসেছিল, তাতে কিন্তু বলা হয়েছিল যে একাধিক মানুষজন এই ব্যাপারটাতে জড়িয়েছিল। তাহলে শুধু একা নীলুকে ধরার পরে
সিবিআই কেন বলছে যে অভিযুক্তকে আমরা ধরে ফেলেছি, বাকি অভিযুক্তরা কোথায়? আরও একটা কথা গুড়িয়ার বাবা মিডিয়াকে জানিয়েছেন, সেটা হচ্ছে আমাদের মেয়ে যখন হারিয়ে গেছিল আমরা সারা রাত সারা দিন ওই জায়গাটাতে বারবার গিয়ে খুঁজেছি, সবাই মিলে খুঁজেছি, টর্চ জ্বালিয়ে খুঁজেছি, সারা রাত খুঁজেছি। সেই জায়গাটাতে কিন্তু মেয়েটাকে পাওয়া যায়নি। হঠাৎ করেই 2.5 দিন পর কিভাবে ওই মেয়েটাকে ওখানে পাওয়া গেল? কে ফেলে রেখে গেল? স্কুলে যাচ্ছিল, মানে তার পায়ে মোজা ছিল, তার বাবাও জানে মোজা ছিল, মোজাটা কোথায় গেল? পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেয়ে যেন এসে ওখানে শুয়ে রয়েছে। গুড়িয়ার বাবার মনে হচ্ছে দূর থেকে কোথাও থেকে এনে অভিযুক্তরা ওখানে তার মেয়েকে শুইয়ে রেখেছে। পরে তিনি বলেছেন তিনি যেমন পুলিশকে বিশ্বাস করেন না, সিবিআই যে ঘটনা ঘটিয়েছে, যে অভিযুক্তকে খুঁজে দিয়েছে, সেটাতে তিনি বিশ্বাস করেন না। নীলু কিন্তু ওই এরিয়ারই একজন উডকাটার আর একজন পশুচারক, যার নাম অনিল চারানি। এবার গুড়িয়ার বাবা একটাই প্রশ্ন করেছেন, বাকিরা কোথায়? বাকিদেরকে যখন ইনভেস্টিগেশন টিম খোঁজেনি, খোঁজার কোনো চেষ্টা করেনি, খোঁজার কোনো ইচ্ছাও দেখায়নি, তার মানে তারা কোনো ক্ষমতাবান মানুষকে আড়াল করার চেষ্টা করছে। আপনাদের কি মনে হয় এই ঘটনাটা শোনার পর? অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, খুব সাবধানে থাকবেন।